ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হল করিমগঞ্জ লামাজুয়ার এলাকায়। রেল ও আইটেন গাড়ির সংঘর্ষে গুরুতরভাবে আহত হন আইটেন গাড়ি চালক শহীদুল আলম। রেলের ধাক্কায় আইটেন গাড়ি ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলিকাতাৰ পৰা বদৰপুৰ পৰা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্ৰেছ আহোঁতে অলপ মানে দ্ৰুত গতিত আছিলে। আমাৰ ইয়াৰ একজন স্থানীয় ল'ৰা লামাজুৱাৰৰ ই ৱাগনৰ গাড়ী লৈ ক্ৰচিং কৰোঁতে মানে ধাক্কা খালে। তাতে কি লেভেল ক্ৰচিং আছিল নেকি? আছিলে, মানে আগতে নাছিলে, এতিয়া উন্মুক্ত আছিলে। উন্মুক্ত আছিলে। ঘটনা হোৱাৰ পিছত এটা খুটি গাড়ী দিলে। আগতে নাছিলে। যোনটো মানুহৰ মানে ইনচিডেণ্টটো হৈছে তেখেতৰ নামটো কি? শাহিদুল আলম। ক'ৰ হয় মানুহজন? ইয়াৰ হয় নেকি? লামাজুৱাৰ। তেওঁ ক'ত গৈ আছিলে? বাজাৰ পৰা বাংগা বাজাৰৰ পৰা আহিছে। নিজ ঘৰত গৈ আছিল। এতিয়া বৰ্তমান তেখেতৰ অৱস্থাটো কেনেকুৱা? বেছি ভাল নহয়। শিলচৰ মেডিকেল কলেজত পঠোৱাই দিছে। এতিয়ালৈকে একো ৰিকভাৰ হ'ব না নহ'ব এইটো অলপ সন্দেহ আছে। ৰেল আৰক্ষী আহিছিল নেকি? ৰেল আৰক্ষী আহিছে। এক মৃতদেহ উদ্ধার হওয়া নিয়ে করিমগঞ্জ জেলার কায়স্থগ্রাম এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। রেল স্টেশন সংলগ্ন ট্রেকের উপর এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম মোহাম্মদ সাবিক আহমেদ। 2 পা কাটা অবস্থায় উদ্ধার হয়। রেলগেটের সিগন্যালের কাজে নিয়োজিত ছিল ব্যক্তিটি। ঘটনাস্থলে উপস্থিত হয় রেল পুলিশ। ये जो ना हमें डेट देखी नहीं, ठीक है? हम डेट देख नहीं, हम देखो ना। देखो ना, तुम देखो क्या? ना देखो क्या? भय लगे ना भय लगतो ना। তোমরা লোকের মানুষ নেই, আমি জানি না, আমি দেখি নাই, কোন মানুষ মরছে আমি দেখি নাই। করোনা ভয়াবহ পরিস্থিতিতে অফলাইনে পরীক্ষা হোক, তাতে পড়ুয়ারা সহ্য করে নেবেন। কিন্তু কোনো পড়ুয়া পরবর্তীতে করোনা আক্রান্ত হন, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পুরোপুরি দায়ী থাকবেন। স্পষ্টভাবে এমনই উল্লেখ করেন পড়ুয়াদের অধিকাংশ। পড়ুয়াদের সাফ কথা, করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় অফলাইনে না হয়ে অনলাইনে পরীক্ষা অনুষ্ঠিত করার দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের কথা বুঝতে চাইছেন না। করিমগঞ্জ কলেজের ছাত্র, বিকম 5th সেমিস্টারের ছাত্র, টিটিসি সিবিসিএসের। আজকে যেহেতু বিগত কয়েকদিন আগে আমরা যে গেছিলাম শিলচরের মধ্যে, আমরা যে আপনার প্রচেষ্টা জারি আছি যে আমরা অনলাইন মোড অফ এক্সামিনেশনটা লাগে, যেহেতু এটা আমরা অনলাইন মোড অফ এক্সামিনেশনটা তারা অস্বীকার করেছে, মানে অথরিটিও না করে দিচ্ছে এবং কলেজ কর্তৃপক্ষও সায় দিছে না যে আমরা অনলাইন মোড অফ এক্সামিনেশনটা যেহেতু তারা এটা দায়িত্ব লইছে না। আর যেহেতু আমরা কালকেই একটা দেখা গেছে যে হাইলাকান্দির মধ্যে 2টা জায়গার মধ্যে কন্টেনমেন্ট জোন হয়ে গেছে এবং এখানে আর যে জায়গায় কন্টেনমেন্ট জোন হয়েছে শিওর এই জায়গায় আসাম ইউনিভার্সিটির ছাত্র আছে, তারা পরীক্ষা গিয়ে কীরকম দিব এটার কেউ দায়িত্ব লইছে না। পয়লা আমার দ্বিতীয় মাস হইল কি, আজকে করিমগঞ্জের মধ্যে একজন কোভিড ধরা পড়ছে। সুজন দেবরায় যে আমাদের দাদা যে আছেন তাই লাইভ করছেন ইংলিশটা যে কোভিড ধরা পড়ছে। আর এই বিষয়টা নিয়া আজকে যেহেতু করিমগঞ্জে কোভিডটা রাইজ করে, সব জায়গায় রাইজ করে, এই জিনিসটা লইয়া আমরা একটা মেমোরেন্ডাম রেডি করছি। মেমোরেন্ডামটার বিষয় হইল কি, এটার মধ্যে লেখা যে যদি যেহেতু অফলাইন মোড অফ এক্সামিনেশন আমরা অনলাইন মোডটা না করে দিয়েছি, যখন অফলাইন মোড অফ এক্সামিনেশন যে অফলাইন মোড অফ এক্সামিনেশন যদি হয় আর যদি এখন স্টুডেন্টের কোভিড রাইজ হয়, ওই যে ওটা হলো মেমোরেন্ডাম, যদি এখন কোভিড রাইজ হয়, স্টুডেন্ট যদি কোভিড ইফেক্টেড হয়, তে এটার দায় খেয়ে লইব। দায় একমাত্র লইতে লাগবে হইল কি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষ। যেহেতু আমরা সিনিয়র হইল গিয়ে কলেজ কর্তৃপক্ষ, আমরা কারে ধরতাম কলেজ কর্তৃপক্ষ। এখন কলেজ কর্তৃপক্ষে দরকার গিয়ে তারা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ, যেহেতু তারা জিনিসটা ঘুরাইতে আজকে আমরা মেমোরেন্ডাম দেওয়া দিচ্ছি, তারা এটা কইছেন এটা আমরা দেখার কথা নাই। কলেজ তারা থেকে কইছেন, কলেজ কর্তৃপক্ষ কইছে এটা আমরা দেখার কথা নাই, এটা দেখার কথা হইলো কি তুমি
অথরিটিতে ধরো মানে হলো কি আসাম ইউনিভার্সিটির প্রতিপক্ষরে ধরো তারা এটা দায়িত্ব লইছেন না তোমরা এমুকলে ধরো তার কাছে গেলে তার কাছে গেলে তারা একজনের কাছে একজনের মানে আমরা সার্কুলেট করাও আর খালি জিনিসটা এই জিনিসটার মধ্যে সার্কুলেট করা আজকে যদি আমি কোভিড রাইজ হই আমি কোভিড এফেক্টেড হই এক্সামের মধ্যে হ্যাঁ তে আমার ঘরে আমার বুড়া মা বাবা আসেন বুড়া দাদু দিদা সব আসেন যদি তার কোনো ক্ষতি হয় এটার দায়িত্ব খেয়ে লইব খেয়েও লইতো না এটার দায়িত্ব তখন খেয়েও লইতো না লইব ওই লগে খে এটা জিম্মাদারি তখন আর কেউ দেখতো না দেখা যেত না না প্রশাসন আছে আমরা লগে না কেউ আমরা লগে আছে তারা নেই আমরা খেয়ে আসি আমরা নিজের কথা লইয়া নিজের দাবি লইয়া আর আমরা কলেজে কিতা কর তোমরা এমুকের কাছে যাও হমুকের কাছে যাও অথরিটি কর তোমরা কলেজের কাছে যাও কলেজের প্রিন্সিপালে কর তার কাছে যাও ডিসির কাছে যাও যেহেতু তারা কইছেন আমরা এই জিনিসটা আজকের এই মুদ্দাটা লইয়া আমরা এখন বর্তমানে ডিসির কাছে যাইমু যদি কালকে আমরা আর একটা রিমার্স আমরা স্প্রেড হয়েছে যেহেতু আমি রিমার্সটা এখন জানি না এটা কিতা বাট শুনছি কালকে পরীক্ষা যখন আমরা দোয়াত আইমু শুনছি যে আমরা কালকে যখন পরীক্ষা দোয়াত আইমু যে পরীক্ষার মধ্যে একটা আমরা কেস্তনে একটা সাইন লো আইব একটা মানে এর মধ্যে সাইন লো আইব একটা পেপারের মধ্যে যেটার মধ্যে লেখা থাকবো যদি কোভিড রাইজ হয় বা কোভিড কেসে যদি হয় ইনফ্যাক্ট যদি কোনো স্টুডেন্টের মধ্যে কোভিড ধরা খায় তো এটা রেসপন্সিবিলিটি স্টুডেন্ট হইব আর তার প্যারেন্টস হইব যদি এরকম হয় তো এটা কিন্তু খুব খারাপ জিনিসটা হইব ওই লগে পয়লা মাত্র আমরা সিগনেচার তো প্রশ্নই উঠে না আর এই জিনিসটা লইয়া বহুত আগে দিকে যাইব তার লাগে আগে থেকে ওয়ান করে রাখি দেয় যেহেতু এটা রিমার্ক আমি পুরো সিওরিটি দিয়ে না কিন্তু যদি এটা কালকে হয় এটা বহুত খারাপ হইব যেহেতু আজকে এখন আমরা এই জিনিসটা লইয়া ডিসি স্যারের কাছে যাইমু এই জিনিসটার কথা নিয়ে ডিসি স্যারের কাছে লইমু যে আমরা তো খালি সার্কুলেটই করাও সে দেখতে লইব আমরা জিনিসটা আজকে আমরা স্টুডেন্ট মরি বাসি এটার দায়িত্ব কেউ লন না অতটুকু আমি কইতে চাইলাম ওখন আমরা ওই যে আমরা করেন না বেশি এটার মধ্যে সাইন দিছই না কেউ দায়িত্ব লইতে যান না মানে আলটিমেটলি মরলে যদি তারা অফলাইন মোড অফ এক্সামিনেশন কন্ডাক্ট করাইতে পারে তো তারা দায়িত্ব তো লইতো এটা তো তারা দায়িত্ব বলে তারা দায়িত্ব লইতো যদি কোভিড রাইজ করে ত্রিপুরা রাজ্যের 28টি কেন্দ্রে স্বশাসিত জেলা পরিষদে 2021-এর নির্বাচনের ভোট প্রক্রিয়া পর্ব 6 এপ্রিল সমাপ্তি হয় বিকাল 4টায় 6 এপ্রিল সকাল 7টা থেকে 4টা পর্যন্ত রাজ্যের TTADC এলাকাগুলোতে সারাদিন ভোট পর্ব চলে। দশদা কাঞ্চনপুর 3 নং আসনের 33,232 জন ভোটারদের 44টি ভোট কেন্দ্রে ভোট হয়। ভোটাররা নিজ নিজ ইচ্ছায় ভোট কেন্দ্রে ভোটদান করেন। গোটা কাঞ্চনপুরে শান্তি সম্প্রীতি বজায় রেখে ভোট পর্ব শেষ হয়। তবে সকাল দিকে দশদা দুর্গারাম রিয়াংপাড়া স্কুলের 31 নং ভোট কেন্দ্রে ইভিএম মেশিনের টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। 1.5 ঘন্টার মধ্যে সমস্যা দূর করে পুনরায় ভোট শুরু করা হয়। এদিকে খবর পাওয়া যায় শান্তিপুর ও শ্রীরামপুরে সাময়িক ঝগড়াঝাটি হয়, তবে নিজেদের মধ্যে সেটা মিটে যায়। দশদা কাঞ্চনপুর 3 নং আসনের 33,232 জন ভোটারদের মধ্যে 75% ভোটাররা ভোটদান করে। জম্পুই দামছড়া 1 নং আসনের 35,915 জন ভোটারদের মধ্যে 72% ভোটাররা স্বইচ্ছায় ভোটদান করেন ভোট কেন্দ্রে। করোনা মহামারী ফের থাবা বসায় তথা ভোটের মরশুম থাকায় এবছর প্রথম অবস্থায় চৈত্র সেল তেমনটা জমজমাট হয়ে ওঠেনি। শেষ প্রান্তে দোকানে দোকানে যেতে দেখা যাচ্ছে ক্রেতাদের। সামর্থ্যমতো সামগ্রী কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। উল্লেখ্য, ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য গত বছরও চৈত্র সেল পুরোপুরি মার খায়। জমজমাট না হওয়ায় ক্ষতির সম্মুখীন হন বিক্রেতারা। এবারও আশানুরূপ বিক্রি হচ্ছে না বলে আঁচ করা যাচ্ছে। এর জন্য সেলটা মোটামুটি ভালো আছে। করোনার লিগে মোটামুটি ভালো আছে। 21শে বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে যে কেহ যেমনভাবে বিশ্লেষণ করুন না কেন তা কিন্তু বড় কথা নয়। তবে একথা পরিষ্কার, এবার মহাজোটে সরকার হচ্ছে অসমে। 28 থেকে 70 আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে মহাজোটের। আজ ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এমনই মন্তব্য করেন করিমগঞ্জ জেলা কংগ্রেস নেতৃবর্গরা। জেলা কংগ্রেস সভাপতি সতুরায় উল্লেখ করেন, জনগণের সমর্থনের পরিপ্রেক্ষিতে
এবার মহাজোট ভালো ফল প্রদর্শন করবে সমগ্র অসমে। ইভিএম নিয়ে সমগ্র রাজ্যে নানা ধরনের সংঘর্ষের ঘটনা ঘটছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। করিমগঞ্জে ইভিএম সংক্রান্ত ঘটনা নিয়ে জেলা কংগ্রেস সভাপতি উল্লেখ করেন, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলক্ষ দেপুরকাস্ত উল্লেখ করেন, জনগণ যেভাবে মহাজোটকে সমর্থন করে হাত ভরে ভোট দিয়েছেন তাতে সবার কাছে কৃতজ্ঞ। করিমগঞ্জ জেলার 5টি সমষ্টি মহাজোট ভালো ফল করতে সক্ষম হবে। করিমগঞ্জে ইভিএম নিয়ে বিধায়ক এও উল্লেখ করেন, সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে কংগ্রেসের কার্যকরী সভাপতি বিশ্বজিৎ ঘোষ, সুব্রত দেব, উত্তম মজুমদার প্রমুখ সামিল ছিলেন। সারা আসামে নানা ধরনের ঘটনা ঘটেছে। ইভিএম নিয়ে নানা ধরনের ঘটনা ঘটেছে এবং কিছু কিছু সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আমাদের এই করিমগঞ্জ জেলাতে সংঘর্ষের কোনো ঘটনা, বিশেষ কোনো ঘটনা না ঘটলেও নির্বাচনের অব্যবহিত পর ঘটনা ঘটেছে ইভিএম নিয়ে। এই ঘটনাগুলি সাংবাদিক বন্ধুগণ জানেন, জনসাধারণ জানেন, রাজ্যেও আমরা বলেছি। রাতাবাড়ি থেকে ইভিএমের গাড়ি, ইভিএম বহনকারী গাড়ি প্রিসাইডিং অফিসার নিয়ে আসছিলেন। নিলামবাজারের লালপুর অঞ্চলে ক্রস করতেই সেই বহনকারী গাড়িটি বিকল হয়ে যায়। বিকল হয়ে যাওয়াতে ইভিএম সহ গাড়িটি আটকে যায় এবং ঠিক অব্যবহিত পরে দেখা যায় সেই জায়গাতে আমাদের কাছারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের নিজস্ব গাড়ি, যে গাড়িটি নির্বাচনী প্রচার অভিযানে ব্যবহৃত হয়েছিল, সেই গাড়িটি সেই জায়গায় উপস্থিত পায়। সেই গাড়িটি বিকল হওয়ার সঙ্গে সঙ্গে সেই গাড়িটি এখানে আসলো কীভাবে, এটাও একটা রহস্য। সমগ্র ঘটনাটি একটি রহস্যজনক ঘটনা। আমরা মনে করি এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। যদিও ডেপুটি কমিশনার বারবার আমাদেরকে এই কথা বলেছেন যে আমি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের আদেশ দিয়েছি, এই তদন্তে প্রকাশিত হবে কি হয়েছে, আসল ঘটনা কী ঘটেছে। কিন্তু তদন্ত রিপোর্ট দাখিল করার শেষ দিন গেছে কাল, 3 দিনের সময়সীমা দিয়েছিলেন। কিন্তু কালকে সেই তদন্ত জমা দেওয়ার, রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন গেছে, এখন পর্যন্ত আমরা প্রশাসনের কাছ থেকে কিছু জানতে পারিনি। এটা যদি দুর্ভাগ্যজনক ঘটনা হয় যে সরকারি আধিকারিক যিনি নির্বাচনের দায়িত্বে ছিলেন, অর্থাৎ প্রিসাইডিং অফিসার, তিনি যদি কৃষ্ণেন্দু পালের নির্বাচনী প্রচার অভিযানে ব্যবহৃত গাড়িতে ইভিএম উঠিয়ে দেন, কীভাবে উঠিয়ে দিলেন, এটা যদি দুর্ভাগ্যজনক ঘটনা হয়, কাকতালীয় ঘটনা না হয়, তাহলে পরবর্তী সময়ে কাদিশাইলে যে ঘটনা ঘটেছে, জনতার রোষ, এটাও দুর্ভাগ্যজনক ঘটনা। এটাও যে বিচ্ছিন্ন ঘটনা এমন কথা নয়। আমরা কথা পরিষ্কারভাবে ডেপুটি কমিশনার এবং
এসপিকে কথা বলেছি যে অনেকের ধারণা ছিল যে এই ইভিএমটি এসেছে প্রশাসন থেকে, এমন একটা ধারণার সৃষ্টি হয়েছিল মানুষের মধ্যে। পরবর্তী সময় ধরা পড়ে যে এটা মাথাখান্দির ইভিএম নয়, একাবাড়ির ইভিএম। স্বভাবতই মানুষ ভোট দিয়েছে, সেই ভোটের ইভিএম যদি কোনো প্রাইভেট গাড়িতে চলে যায় নিশ্চয়ই মানুষের মধ্যে উত্তেজনা আসবে। ধীরে ধীরে মানুষের পরিসর বড় হতে থাকে, অনেক লোক সেখানে জড়ো হয়, উত্তেজনা হয়েছে। ডিসিএসপি বলেছেন যে আমাদের উপরে বাধ্য করা হয়েছে। হ্যাঁ, আমরা এটাকে দুর্ভাগ্যজনক বলি, এটারও নিন্দা আমরা করি যে ডিসির উপরে এসপির উপরে বাধ্য করা উচিত হয়নি। সে কথা আমরা ব্যক্তহীন ভাষায় নিন্দা করেছি, আগেও করেছি, এখনও করি। কিন্তু যে আধিকারিকরা সেখানে গিয়েছিলেন অর্থাৎ ডিসিএসপি, সেখানে তাদের যা উচিত ছিল। মানুষ কেন উত্তেজিত হয়েছে? মানুষ উত্তেজিত হয়েছে যে তাদের দেওয়া ভোট, এই ভোট চুরি করে নিয়ে যাচ্ছে কেউ, নিশ্চয়ই উত্তেজিত হবে। মব সাইকোলজি কাজে করা উচিত ছিল ডিসি এবং এসপি, নির্বিচারে লাঠি চালানোর আগে এবং সন্ধ্যে গুলি চালানোর আগে। কাজে সমগ্র ঘটনাটি একটা রহস্যজনক ঘটনা। পরবর্তী সময়ে আমাদের বিশ্বাস এই রহস্য উদ্ঘাটিত হবে এবং প্রকৃত ঘটনা কী সেগুলি বের হয়ে আসবে দু একদিনের ভিতরে আমরা আশা করি। তবে আমাদের দাবি আমরা আগেই জানিয়েছি যে যদি প্রিসাইডিং অফিসার গাড়ি হয়ে থাকেন, প্রিসাইডিং অফিসারের সাথে যারা অফিসার ছিলেন, কর্মী ছিলেন, তারা যদি গাড়ি হয়ে থাকে যে তারা প্রাইভেট গাড়িতে উঠিয়ে দিয়েছেন, তাহলে যে গাড়িতে সেই ইভিএমগুলি প্রাইভেট গাড়িতে, সেই গাড়ির মালিক, সেই গাড়িতে যিনি বসাচ্ছিলেন সরকারি কর্মচারী, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হোক। এই মর্মে আমার রাজাবাড়ির কন্টেস্টিং ক্যান্ডিডেট শম্ভসিং মালার, যিনি পোলিং এজেন্ট ছিলেন, ইলেকশন এজেন্ট ছিলেন, তিনি এই মর্মে গতকাল থানায় একটি এজাহার দাখিল করেছেন। সে এজাহারে তিনি বলেছেন যে এই ইভিএমগুলি প্রাইভেট গাড়িতে, যে প্রাইভেট গাড়িতে তোলা হয়েছে, সেই প্রাইভেট গাড়িতে যিনি বসাচ্ছিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরপরে আমার বিধায়ক বলবেন বিস্তৃতভাবে। আর সংক্ষেপে দু এক কথা একটা কথা বলতে চাই যে এত সত্ত্বেও আমরা কিন্তু আসামে মহাজোটের সরকার গঠন করবো, এটা নিশ্চিত হয়ে পড়েছে। আর তৃতীয় দফার ভোটে এটা নিশ্চিত হয়েছে বিজেপি কোনো অবস্থায় সরকার গঠন করতে পারে। এই বরাক উপত্যকায় আমরা 11 থেকে 12টি আসন পাব, আর সমগ্র আসামে 68 থেকে 70 ভোট আসতে পারব। একথা আমরা নিশ্চিতভাবে বলছি এবং আসামে পরবর্তীতে মহাজোটের সরকার করতে পারবে। বিশেষ করে আপনারা সবাই জানেন যে বিগত কিছুদিন থেকে সেই ইভিএম কাণ্ড নিয়ে ন্যাশনাল মিডিয়া এবং আমাদের আঞ্চলিক মিডিয়া যেগুলো আছে, সেটা প্রিন্ট হোক বা যে কোনো মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক, একটা হুলস্থুলের একটা পরিবেশ। সেই মর্মে জেলা কংগ্রেস সভাপতিকে বললাম যে বিগত 3-4 দিন সম্পূর্ণ ব্যাপারটা অধ্যয়ন করলাম আমরা, যে ব্যাপারটা কী, এবং সেই মর্মে আসলে নির্বাচনে মানুষের মেন ফোকাস অর্থাৎ জনসাধারণের প্রধান উদ্দেশ্য থাকে যে ভোটটা দেওয়ার পর ইভিএমটা যাতে সুরক্ষিত হবে, স্ট্রং রুম অবধি যাতে যায়। সেই ইভিএম নিয়ে যখন কোনো ঘটনা হয় তখনই মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়। কারণ আমরা ভোট দিলাম,
এবং সেই ভোটটা যদি অন্যদিকে চলে যায়, কারণ বিগত দিনে আমরা জানি যে বিজেপির এই শাসন ব্যবস্থায় ইভিএম হ্যাকিংয়ের ব্যাপার, রিগিংয়ের কথা, যত ধরনের 2 নম্বরীভাবে 1 নম্বরীভাবে হয়তো বা বিজেপির জিতার কোনো উপায় নেই, অর্থাৎ 2 নম্বরী পদ্ধতি অবলম্বন করে কীভাবে ইলেকশন জিতা যায়, সেটাই ওদের মূল উদ্দেশ্য। অনেক সময় বিজেপির কর্মকর্তারা বলেন ভোট দিয়ে কী হবে, আমরা স্ট্রং রুমে গিয়ে আমরা ওখানে করতে দেবো, আমরা জিতে যাবো, আমরা যেভাবে হোক জিতব। তো সেই যে অবাঞ্ছিত কথাবার্তা, সেই কথাবার্তায় মানুষের একটা ভয়ের সঞ্চার হয়। সেই মর্মে এই যে ইভিএমটা আজকে যে বলা হলো, রিকগনাইজ গাড়ি থাকা সত্ত্বেও অন্য গাড়িতে সেই ইভিএমটা কেন আসলো, ছোটবাবু বলবেন। আমি 3-4 দিন সেটা অধ্যয়ন করলাম। আসলে সেই ব্যাপারটা সংগঠিত হয়েছিল, আপনার সবাই জানেন 1 তারিখ হয়েছিল, এবং বিশেষ করে সেন্টার নাম্বার 149 ইন্দিরা এমডি স্কুল, রাতাবাড়ি এলএসি, অর্থাৎ প্রিসাইডিং অফিসার ছিলেন শাহাবুদ্দিন তাপাদার। উনি রাতাবাড়ি থেকে যখন আসছিলেন, যখন লালপুরে আসলেন, ওনার গাড়িটা নষ্ট হয়ে যায় এবং অনেক সময় উনি এই জায়গায় ওয়েট করেন। যখন কারোর সঙ্গে যখন উনি যোগাযোগ করতে পারেননি, উনি দেখলেন ওদিক থেকে একটা গাড়ি আসছে, ধরে নিলাম কাকতলীয় হবে, সেই গাড়িতে সেই ইভিএমের বাক্সটা উঠানো হবে। আমরা জেলাধিপতিকে প্রশ্ন করেছি, আসলে গাড়ি যখন নষ্ট হয় তখন সেই ইভিএম, সেই প্রিসাইডিং অফিসার, তার করণীয়টা কী? করণীয় হচ্ছে গিয়ে সেক্টর অফিসারের সঙ্গে যোগাযোগ করা, ডিসির সঙ্গে যোগাযোগ করা। আসলে প্রিসাইডিং অফিসার যিনি ছিলেন, ওনার সঙ্গে যোগাযোগ হলো, ওনার সঙ্গে কথা বলেছি। আসলে ঘটনাটা কাকতালীয়ভাবে ছিল, ওনারও ব্যক্তিগতভাবে সেরকম মানসিকতা ছিল না। তো সেই গাড়িতে যখন উঠানো হলো, উদ্দেশ্য প্রণীতভাবে কেউ করেনি সেই জিনিসটা, আমি বলছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে সেই গাড়িতে কেন উঠানো হলো? ধরে নিলাম সেটা উদ্দেশ্য প্রণীতভাবে ছিল না। সোমবারে যখন কানিশাইলে আসলো, সেই ঘটনাকে আমরা উদ্দেশ্য প্রণীতভাবে আমরা বলতে পারি না। আজকে একটা রিকগনাইজ গাড়ি থাকা সত্ত্বেও, আজকে নাম্বার লাগানো থাকে, যেগুলো গাড়ি সেন্টারে যায় সেই গাড়িতে নিয়ে আসবে। আজকে হঠাৎ করে কৃষ্ণদুপালের গাড়িতে সেই ইভিএমের বাষ্পগুলো কেন আসবে? স্বভাবত এটা ক্ষোভের সঞ্চয় হবে এবং হওয়াটা স্বাভাবিক। ক্ষোভের বহিঃপ্রকাশ হওয়াটা স্বাভাবিক। সেই মর্মে সেখানে ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে এবং সেই মর্মে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হওয়ায় আজকে সত্যি কথাগুলো বেরিয়ে আসছে। আজকে প্রশাসন সেখানে যায়, জেলাধিপতি সেখানে যান, এসপি সেখানে যান এবং এটা ওদের ডিউটি সেই জায়গায় যাওয়া, মানুষকে বোঝানো, মানুষের ক্ষোভকে বোঝানো। হঠাৎ করে কৃষ্ণদুপালের গাড়িতে ইভিএম চলে আসবে, সেই ইভিএম কীভাবে চলে আসবে? আমি ধরে নিলাম যে 2টা ঘটনায় উদ্দেশ্য প্রণীতভাবে ছিল না। আর আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস এবং আমরা মহাজোটের, আমরা প্রত্যেক রাজনৈতিক দল আমরা সচেষ্ট। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আজকের দিনে যে ইভিএম এইভাবে চলে নিয়ে আসবে, ইভিএম নিয়ে এইভাবে খেলাধুলা করবে আর আমরা এখানে বসে থাকবো, নিশ্চয়ই সেটা হতে পারে না। তাই আজকের দিনে গোটা ঘটনাই উদ্দেশ্য প্রণীতভাবে ছিল না, কিন্তু তারপর লাঠিচার্জ, অ্যারেস্ট, সেই কথাগুলোরও কোনো যুক্তিযুক্ততা নেই। আমরা যদি ধরে নেই যে 2টা ঘটনায় উদ্দেশ্য প্রণীতভাবে ছিল না, তারপর পুলিশের সেই অ্যাকশনটা নেওয়ার কী দরকার? সেই অ্যাকশনগুলো নেওয়ার দরকার নেই। নাহলে তো আমাদের বলতে হবে যে ঘটনাটা এই হয়েছে, আমরা প্রেডিকশন করছি। আমাদের প্রেডিকশন যে 2টা ঘটনায় উদ্দেশ্য প্রণীতভাবে ছিল না। 2টা ঘটনায় যদি উদ্দেশ্য প্রণীতভাবে ছিল না, সেটা সিম্পলি ঘটনাটা যে আজকের দিনে যে বাক্সগুলো ইভিএমের বাক্সগুলো সংগ্রহ করা হলো, আমরা ডিমান্ড দিয়েছি যে সেটাকে আবার নির্বাচন করা হোক সেই জায়গায়, এবং ইতিমধ্যে ইলেকশন কমিশনে পাঠানো হয়েছে।
আমরা বিশ্বাস করি সেই জায়গায় আবার নির্বাচন হবে সেই সেন্টার অর্থাৎ আজকের দিনে ঘটনাটাকে যেভাবে দেখানো হচ্ছে হয়তো বা ঘটনাটা সেইভাবে না, কিন্তু আমরা সচেষ্ট, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস আমাদের প্রত্যেকটা দল আমরা সচেষ্ট যে এই ব্যাপারে বিজেপির যে উদ্দেশ্য, বিজেপির যে মানসিকতা, বিজেপির যে অসৎ পথে যে হয়তো বা ঘুরে যেতে মানসিকতা, সেটা কোনোদিনও বাস্তবায়িত হবে না। আমরা সচেষ্ট। কাউন্টিংয়ের সময় অনেকে বলেন সে কাউন্টিং করে কিছু হবে না, আমরা সবাই আছি, চিন্তার কোনো দরকার নেই। আমরা করিমগঞ্জবাসীকে অভয় দিতে চাই, করিমগঞ্জবাসীকে আমরা জানিয়ে দিতে চাই যে কাউন্টিংয়ে আমরা সবাই থাকবো এবং কাউন্টিংয়ে অন্য কিছু হবে না। আপনাদের ভোট আপনারা যারা দিয়েছেন ইভিএম, সেই ইভিএমে সুরক্ষিত থাকবে। আমরা এবার করিমগঞ্জে 5টার মধ্যে আপনারা লিখে রাখুন আজকের দিনে 400 তো জিতবই, একটা 50-50, একটা হয়তো বা শেষ পর্যন্ত দেখবেন 5টার মধ্যে 5টা আসন আমরা জয়লাভ করবো এবার করিমগঞ্জে, এবারে রেজাল্ট। ইভেন আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে বরাকের রেজাল্ট অভূতপূর্ণ রেজাল্ট হবে। বরাকের রেজাল্ট আউট অফ 15 12টা সিট আমরা জিতবো আজকের দিনে আমরা 12টা সিট জিতবো, হয়তো বা 12+ হবে, 12- হওয়ার চান্সটা খুব কম। সময় আজকে খুশি হবে মানুষ যে আসামে আমরা মহাজোটের সরকার আমরা করতে যাচ্ছি, এবং সেটা আমার কথা নয়। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের দলের তরফ থেকে হয়তো আমরা ক্লেম করছি, হ্যাঁ আমাদের ক্লেম করাটা স্বাভাবিক, যেহেতু আমি একটা দল করি এবং সেই দলের তরফ থেকে আমরা বলবোই যে আমরা আমাদের সরকার করছি। কিন্তু আজকের দিনে প্রত্যেকটা সার্ভে রিপোর্ট, প্রত্যেকটা পোর্টাল যেগুলো আছে, নিউজ পোর্টাল যেগুলো আছে বা যেগুলো আছে, প্রত্যেকের সার্ভে রিপোর্ট করতে, প্রত্যেকটা নিউজ চ্যানেলে সার্ভে রিপোর্ট করতে আজকে মহাজোটের সরকার করছে। তাই শুধু সময়ের অপেক্ষা, আমরা মহাজোটের সরকার করব। আর প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে সেটা নিয়ে আপনারা বিভ্রান্তি সৃষ্টি করবেন না, সেটা নিয়ে আপনারা ভুল বাতাবরণ সৃষ্টি করবেন না। আমরাও ভুল বাতাবরণ সৃষ্টি করতে চাই না। আমরা ইতিমধ্যে দেখেছি যে এখন পর্যন্ত যারা প্রশাসনের যারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা ছিলেন, ওরা নিউট্রালি ছিলেন, ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা ছিলেন। হ্যাঁ, গ্রাসরুট লেভেলে সামান্য কিছু আছেন, তাদের নামও আমরা লিপিবদ্ধ করেছি, যারা হয়তো বা কিছু দলের কাজ করছে, কিছু সংখ্যক, সবাই বলছি না, কিছু সংখ্যক দলের কাজ করছে, কিন্তু ঊর্ধ্বতম যারা কর্তৃপক্ষ যারা আছে, যারা সবাই নিউট্রালি কাজ করছে, সেটা আমরা বলতে পারি, সেটা আমরা প্রত্যেকটা দলই বলতে পারি। সেটা নিয়ে আমরা বলতে চাচ্ছি না যে আজকের দিনে কেউ উদ্দেশ্যপরিতভাবে হয়তো বা প্রশাসন সেটা করছে, কিন্তু সেই ঘটনা যদি কাকতালীয়ভাবে হয়, প্রত্যেকটা ঘটনাই কাকতালীয়ভাবে হয়েছে, এবং আমি মনে করি যে সেই ঘটনায় হয়তো বা সেই ইভিএম সেই গাড়িতে কেনই বা তোলা হবে, সেটা একটা প্রশ্ন। তো সেই ব্যাপারেও কিছু মানুষের প্রশ্ন থেকে যায়। সামনের দিনে আমরা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ চাই, আমরা চাই সেই সেন্টারে আবার রিপোর্ট করা হোক, আমরা চাই করোনা সুন্দরভাবে করা হোক, আমরা চাই আসামে মহাজোটের সরকার হোক, আমরা চাই সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ, এবং ইতিমধ্যে সেটাই প্রমাণিত হয়েছে। এবং আমরা প্রত্যেকটা দলের কর্মীরা আমরা ইতিমধ্যে আমরা প্রস্তুত আমরা 2 তারিখের জন্য আমরা প্রস্তুত, আমরা বিজয় মিছিলের জন্য আমরা প্রস্তুত, সরকার গঠন করার জন্য আমরা প্রস্তুত। অর্থাৎ আজকের দিনে সেটাই কামনা করছি। বলা হয়েছে যে পাথারকান্দির রাতাবাড়ির বিধায়কের গাড়িতে ঢিল ছোড়া হয়েছে। এই ধরনের ঘটনা আমাদের নজরে আসেনি, আমরা শুনিও নি, এই পত্রিকা পড়ে দেখেছি। এটা আমাদের নজরে আসেনি বা কেউ বলা বলি করতে আমরা শোনা যায়। দ্বিতীয় কথা হলো যে এই ঘটনাকে কেন্দ্র করে বিশেষ করে পাথারকান্দিতে অরাজকতা সৃষ্টি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আমরা জোরগলা বলেছি, যদি প্রকৃত দোষী হয়ে থাকে যারা, তাদেরকে ধরো, না ধরে অন্তত আজকে এর বাড়িতে, কালকে ওর বাড়িতে, পশু ওর বাড়িতে রেড করা হচ্ছে, এটা বন্ধ করার জন্য আমরা জোর দাবি জানাই। ওরা তো বলছে ভিডিও ফুটেজ দেখে ওরা ভিডিও ফুটেজ তো আছে যারা গণ্ডগোল করেছে, সেই ফুটেজে আছে যারা গণ্ডগোল থামাবার জন্য চেষ্টা করেছে। সেই আমরা এই কথাও বলেছি ডিসিএসপিকে যে ভিডিও ফুটেজ তো 2 তরফা আছে, একতরফা আছে তারা গণ্ডগোল করছে, গাড়িতে ভিড় চলছে, আবার সেই ফুটেজেই আছে যে কারা গিয়ে সেই ভিড়কে আটকাবার চেষ্টা করছে, জনতাকে শান্ত করবার চেষ্টা করছে। তারাও তো কনফিউজ, তারা ধরতে পারছে না কারা প্রকৃত অপরাধী। আমাদের দাবি ছিল এটাই
যে প্রকৃত যারা দোষী তাদেরকে ধরো, নিরীহ লোকদের হয়রানি করবে না। এভাবে করলে আরও অশান্তির সৃষ্টি হবে। একথা আপনার স্পষ্ট অবশ্য এসপির কথা দিয়েছে যে এভাবে হয়রানি করা হবে না। আর সেকেন্ডলি একটা কথা, বিজেপির মানে বিজেপির অবস্থা দেখে আমার হাসি আয়, অনেক সময় আমার লজ্জাও লাগে। ওরা এখন জিতারা চিন্তা করছে যে ফেসবুকে বা অনেক সময় আমরা দেখি বিজেপির মিটিং যারা, ওনারা যেগুলো তথ্য দিয়ে থাকেন, ওনারা যে তথ্য দিয়ে থাকেন সেটার উপর নির্ভর করে বিজেপি চিন্তা করছে যে আমরা হয়তোবা জিততে পারি, হয়তো আমরা 2000 করি, হয়তো বা 1000 করি। করিমগঞ্জের বিজেপির অবস্থা যে এত খারাপ হোক, ওদের যে এই অবস্থাকে দাঁড়াবে সেটাই আমার দুঃখ হয় যে আজকের দিনে ওরা বলছে যে ওই ক্যান্ডিডেট যদি 40,000 পায় তাহলে আমাদের জিতার চান্স। কোনো এক জনৈক ব্যক্তি বলছেন, আজকে ফেসবুকে একটা কথা বলেন, কালকে একটা ফেসবুকে একটা কথা বলেন, এবং উনি রিপোর্ট দেন যে না 40,000 হয়ে যাবে তাহলে আপনাদের চান্স আছে। উনি বিজেপি থেকে টাকা নেন, উনি বিজেপির মিটিং থেকে টাকা নেন, অর্থাৎ বিজেপির অবস্থা খুব বাজে অবস্থা করে নিয়েছে। কষ্ট হয় এই বিজেপির অবস্থা থেকে। অর্থাৎ এবার আপনারা দেখবেন যে নির্দল বলুন বা যে দল বলুন, মানুষ এবার মহাজোটের পক্ষে ভোট দিয়েছে এবং সেটা রেজাল্টে প্রমাণিত হবে। অর্থাৎ এবার প্রত্যেকটা সিটের প্রার্থীরা আমরা অনেক সংখ্যক ভোটের ব্যবধানে